আমি আজ তোমাদের নিয়ে যাব উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত বেশ কিছু দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থানে, যার যাত্রাপথে পড়বে ঘন সবুজ জঙ্গল, ঝাঁ চকচকে রাস্তা, সমুদ্র এবং নদী, যেটা কিন্তু শহরের রাস্তাঘাট দোকানপাটের থেকে অনেক মনোরম। এই ভিডিওতে তোমরা সমস্ত তথ্য পাবে, কিভাবে এই স্থানগুলো দর্শন করবে, কত খরচ পড়ে। আমি সৌম্যদীপ, বঙ্গা ইন্ডি ব্লগ চ্যানেলে আজ সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমাদের দেব। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ইনফরমেশন আমার ব্লগে পাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাব পুরীর কিছু সাইট সিন। সেই সাইট সিনগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং তোমরা এখানে দেখতে পাবে কীভাবে আমি যাচ্ছি, আর যাবতীয় বৃত্তান্ত থাকবে এখানে কতটা খরচ হয় এবং কী কী স্পটে কী কী লাগে, যাবতীয় বৃত্তান্ত কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আজকের ভিডিওটা। এই যাত্রাপথে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু সাইট সিন তোমাদের চোখে পড়বে। বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে, ফরেস্টের মধ্যে যাতায়াত করা বা জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছ, খুব একটা সুন্দর কিন্তু ফিলিংস হবে। তো এখানে কিন্তু মেনলি আমি যেটা দেখলাম, গাড়িতে যদি যাও একটা আলাদা রকম খরচা, আর যদি বাসে যাও আলাদা রকম একটা এনজয়মেন্ট। তো যার যেরকম সামর্থ্য সেইভাবেই এটাকে এনজয় করবে এই জার্নিটাকে। আর তোমরা যারা আমি চেনো না তাদের বলি, আমি সৌম্যদীপ, তোমরা দেখছো বঙ্গা ইন্ডি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা আজ পুরীর সাইট সিন করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমরা চেষ্টা করেছিলাম সকালবেলা খাবার খেয়ে নিতে, তাই সকাল সকাল আমরা আমাদের লোকাল জায়গা থেকে কিন্তু খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। আমরা কেউ কচুরি, কেউ দই বড়া এবং কেউ ইডলি খেয়ে আমরা গাড়ি ধরতে যাচ্ছিলাম। এর কারণ হলো, যদি পথে আবার আমরা ব্রেক দিই খাবারের জন্য, তাহলে অনেক সময় কিন্তু নষ্ট হবে। যেহেতু শীতকাল, তাই সময় কিন্তু খুবই কম, 5টা বাজলেই কিন্তু অন্ধকার হয়ে যায়। তার জন্য আমাদের চেষ্টা ছিল সকাল সকাল বেরিয়ে সম্পূর্ণটা কমপ্লিট করা। তোমরা যদি শীতকালে যাও তাহলে অবশ্যই কিন্তু আমি বলবো এটা বেস্ট প্রেফার করবে সকালবেলা খেয়ে দেই একবারে গাড়ি ধরবে, যাতে করে তোমাদের মাঝপথে কিন্তু আর নামতে না হয়। সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করে এখানে বেরিয়ে পড়বে, কারণ পথে যে ব্রেকফাস্ট সেখানেও তোমরা করতে পারো। তবে সকালে যদি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের সময়টা অনেকটা বাঁচবে। জেনারেলি তখন ব্রেকফাস্ট না করলে গাড়িতে আর হল্ট দিতে হবে না শুধু খাওয়ার জন্য। পুরী থেকে সাইট সিন করার জন্যে প্রচুর সার্ভিস কিন্তু রয়েছে, তবে সবচেয়ে সেরা ওটিডিসি এবং এই নন্দী ঘোষ ট্রাভেলস। দুটো সার্ভিসেরই সম্পূর্ণ বিবরণ তোমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম। তোমরা পজ করে কিন্তু দেখে নিও এখানে কোন স্থানে তারা কত টাকা চার্জ করছে। আমরা গেছিলাম নন্দী ঘোষ অ্যান্ড ট্রাভেলসে। এখানে জনপ্রতি বাসে ভাড়া ছিল 300 টাকা করে এবং নন এসি 380 টাকা। কিন্তু ওটিডিসির সমস্ত বাসে কিন্তু এসি এবং আলাদা আলাদা লোকেশন এরা কিন্তু কভার করে। আমরা এই মুহূর্তে প্রথমে যাচ্ছি চন্দ্রভাগা। বাস ছাড়া এখানে কিন্তু তোমরা গাড়ি করেও তোমরা যেতে পারবে। যেহেতু আমার মেয়ে ছোট, তাই কিন্তু আমি আর বাস করতে পারিনি, আমি আর্টিকা বুক করেছিলাম। তো তোমরা যদি এই নন্দী ঘোষ ট্রাভেলস থেকে যদি গাড়ি বুক করো তাহলে কিন্তু মোটামুটি 3,500 টাকা পড়বে। আর তোমাদের আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম, তোমরা যদি এই বিষ্ণুকে কন্ট্যাক্ট করে নাও তাহলে কিন্তু সেটা 3,000 টাকায় হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের নাম বলবে বঙ্গা ইন্ডি ব্লগ। দুপাশে ঘন সবুজ বন, আর তার মাঝে ঝাঁ চকচকে রাস্তা, আর তার মাঝেই ছুটেছে আমাদের গাড়ি। আজ আমাদের প্রথম গন্তব্য চন্দ্রভাগা সি বিচ। পথে এমন সুন্দর এক প্রকৃতির সাথে দেখা হবে জানা ছিল না। তবে বিষ্ণুর কাছে জানতে পারলাম এই জঙ্গলে কিন্তু প্রচুর হরিণ রয়েছে। প্রায় লক্ষাধিক হরিণ কিন্তু এই জঙ্গলে দেখতে পাওয়া যায়। তবে হরিণের দেখা কিন্তু তোমরা গাড়িতে চলতে চলতে দেখতে পেয়েই যেতে পারো, যদি তোমাদের ভাগ্যে থাকে। চন্দ্রভাগা সি বিচ সবচেয়ে ফাঁকা একটা সি বিচের মধ্যে এখানে পড়ে। এটিকে বলতে পারো একটি অফবিট প্লেসের মতো, যেটা দীঘাতে আমরা মন্দারমণিতে দেখেছি। তবে মন্দারমণির থেকে চন্দ্রভাগা সি বিচ কিন্তু আরও অনেক বেশি সুন্দর। এর প্রধান কারণ হলো এখানে এতটা পরিষ্কার সমুদ্র তট এবং সমুদ্রের নীল জলরাশি। তোমরা দেখতেই পাচ্ছ অপোজিটে একটু জঙ্গল মতো রয়েছে, তার মাঝে রাস্তা, আর তার ঠিক অপোজিটেই এমন সুন্দর নীল এক সমুদ্র। তবে এই সমুদ্রে খুব একটা লোক কিন্তু স্নান করে না, কারণ এখানে রয়েছে প্রচুর চোরাবালি। তবে শোনা যায় অনেকে এই চোরাবালিতে তলিয়ে গেছে,
তাই এই সমুদ্রে কিন্তু স্নান করতে দেওয়া হয় না। তবে প্রিয়জনের সাথে দাঁড়িয়ে বেশ সময় কিন্তু তোমরা এখানে কাটাতে পারো, একা নিরালায় বেশ ভালো লাগবে। পুরীর সাথে চন্দ্রভাগা বিচের একটা পার্থক্য কিন্তু আছে, এখানে জলের গভীরতা একটু বেশি, বেশ কিছু চোরাবালি আছে, আর একটু ফাঁকা বিচটা, আর অপোজিটে তোমরা দেখতেই পারলে একটা জঙ্গল মতো আছে, আর মাঝখানে রাস্তা। তো এটা একটা বলতে পারো অফবিট প্লেসের মতো, মানে ফাঁকা জায়গার মধ্যে একটা সমুদ্র দেখার একটা অভিজ্ঞতা তোমরা কিন্তু এই চন্দ্রভাগা বিচে আসলে করতে পারবে। আর আজকের আমার ভিডিওটা কিন্তু স্পন্সর কিন্তু অর্ধেক কিন্তু আমার ভাই, আর অর্ধেক কিন্তু তোমরা। কেন? কারণ হচ্ছে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমায় যদি হেল্প করো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা আরও বেশি সবার কাছে ছড়িয়ে যাবে, আর তাহলেই কিন্তু আমার এই ট্যুর ব্লগটা সবার কাছে পৌঁছে যাবে। তাই বলবো, তোমরাই হচ্ছো এই ভিডিওটা স্পন্সর। চন্দ্রভাগা সমুদ্র সৈকত পেরোতেই সামনে পড়ল নতুন নদী এবং আরও সুন্দর এক যাত্রাপথ। রাস্তার দুপাশে গাছপালা আর বালি, আর তার মাঝে খুব সুন্দর এক রাস্তা। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ দৃশ্যমান আমার আর তোমাদের চোখের সামনে এই মুহূর্তে। কোনার্ক টেম্পল কিন্তু ভুবনেশ্বরে অবস্থিত, তাই আমরা এখন প্রায় তার কাছাকাছি। কোনার্ক মন্দিরের বাইরে এরকম একটা বেশ কিন্তু মার্কেট আছে, ওইখান থেকে মার্কেটে কিন্তু অনেকে শপিং করে বা অনেক কিছু জিনিসপত্র দেখে। তো তোমরা এই জায়গাটা কিন্তু ঘুরে দেখতে পারো। রাস্তা থেকে নেমে এই মন্দির সোজা গেলে পড়বে, সামনে একটি মূল গেট আছে এবং গেট থেকে ঢোকার পর একটা টিকিট কাউন্টার পড়বে। বাদিকে তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা টিকিট কাউন্টার কিন্তু রয়েছে এবং প্রচুর তাতে লাইন রয়েছে। এই মন্দিরে কিন্তু ঢুকতে গেলে 40 টাকা করে কিন্তু এন্ট্রি ফ্রি লাগে, আর যদি তোমরা অনলাইনে কাটো তাহলে কিন্তু 35 টাকা লাগবে। তো অনলাইনে যদি কাটো তাহলে কিন্তু অবশ্যই অনেক কম টাকা কাটবে। টিকিট কাউন্টারের পাশেই কিন্তু রয়েছে অনলাইনের একটি স্ক্যান কোড, কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু তোমরা এখান থেকে টিকিট কেটে নিতে পারো। অফলাইনে যারা টিকিট কেটেছে তাদের কিন্তু গেট এন্ট্রি এখান থেকে হবে। তো যারা ফিজিক্যালি অফলাইনে টিকিট কাটা হয়েছে তারা কিন্তু এই গেট দিয়ে কিন্তু মেন প্রবেশ করবে। আর সামনেই কিন্তু কোনার্কের সূর্য মন্দির, এই পাশে কিন্তু রয়েছে অনলাইনের। এখানে অনলাইনে যখন পে করা হয় তারপর কিন্তু এটা পিডিএফ জেনারেট হয়, তো পিডিএফ টিকিটটা জেনারেট করার অংশটাকে এখানে দেখাতে হবে। কোনার্ক সূর্য মন্দির হল 13তম শতাব্দীর সৃষ্ট এক হিন্দু মন্দির। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীর উপকূল রেখায় পুরী শহর থেকে উত্তর পূর্বে প্রায় 35 কিলোমিটার দূরে এই মন্দিরটি কিন্তু অবস্থিত। মন্দিরটি 1250 খ্রিস্টাব্দের দিকে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরের নির্মাণ করেন। মন্দিরটি সূর্য দেবতার একটি রথের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে 7টি ঘোড়াদার টানা 12 জোড়া চাকা স্বর্গপথের দিকে গতি উদ্ভাসিত করে। উত্তর এবং দক্ষিণ দিকে মোট 24টি খোদাই করা চাকা রয়েছে, প্রতিটির ব্যাস প্রায় 3 মিটার। সেই সাথে ঋতু এবং মাসগুলির চক্রকেও নির্দেশ করে এই চক্রগুলি। এগুলি মন্দিরের রথের অলিক কাঠামো কিন্তু সম্পূর্ণ করে। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি ছিল এটি নির্মাণে চুম্বক ব্যবহার করার কারণে। এখানে একসময় সূর্য মূর্তিটি ছিল বাতাসে ঝুলে। এই মন্দিরটি 1200 জন কারিগর মিলে প্রায় 12 বছর ধরে এটি নির্মাণ করেছিল। এই মন্দিরের অদ্ভুত স্থাপত্য এবং ভাস্কর্য যা দেখলে চোখ কিন্তু জুড়িয়ে যায়। এক অসাধারণ শিল্পকলার নিদর্শন এই মন্দিরে তোমরা দেখতে পেয়ে যাবে। কোণার্কের এই মন্দির ধ্বংসের কারণ খুবই অস্পষ্ট, যা আজও বিতর্কের একটা উৎস রয়ে গেছে। এই বিষয়ে পাওয়া যায় বিভিন্ন মতামত। তার মধ্যে জানা যায় যে প্রাকৃতিক কিছু দুর্যোগের কারণে ক্ষতি হয়েছিল। আবার শোনা যায় 15তম এবং 17তম শতকে মুসলিম সেনাবাহিনীর দ্বারা বহুবার আক্রমণ হওয়ার কারণে এই মন্দিরের অনেক ধ্বংস হয়েছে। 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে এই মন্দিরটিকে। কোণার্কের সূর্য মন্দিরকে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব বোঝাতে 10 টাকার ভারতীয় মুদ্রার নোটের বিপরীত দিকে চিত্রিত কিন্তু করা হয়েছে। তবে এই মন্দির বিষয়ে আরও অনেক অজানা তথ্য আছে, তাই আমার চ্যানেলে কিন্তু তোমরা নজর রেখো। ভবিষ্যতে এই কোণার্ক মন্দির নিয়ে একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।
কোনার্ক টেম্পল থেকে নন্দনকাননের ডিস্টেন্স প্রায় 82 কিলোমিটার। গাড়িতে লাগবে প্রায় 2 ঘন্টা 17 মিনিট মতো। এই লম্বা সফরে রাস্তায় পড়ল সুন্দর সুন্দর প্রকৃতির দর্শন, গাছপালা, নদী এবং মুক্ত বাতাস। দুধারে তাকিয়ে থাকতে যেন চোখেরও এক অদ্ভুত শান্তি। আছি নন্দনকানন। তো নন্দনকাননে কিন্তু টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। তো দেখে নেওয়া যাক টিকিট ফেয়ার কত। আর সোমবার কিন্তু নন্দনকানন বন্ধ থাকে, এটা তোমাদের জানি। আচ্ছা, এখানে কিন্তু অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা আছে। তো এখান থেকে কিন্তু QR কোড স্ক্যান করে অনলাইনে টিকিট কেটে নিতে পারো। 50 টাকা কিন্তু টিকিট মূল্য। আর এখানে কিন্তু আদার্স ফুড মানে খাওয়া কিন্তু 1000 টাকা ফাইন। নন্দনকানন পুরোপুরি ঘুরতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। এর মধ্যে এক্সপ্লোর করার জন্য রয়েছে অনেক কিছু আছে। জঙ্গল সাফারি কিন্তু হয় এখানে, যেহেতু খুবই কস্টলি তাই আমি এটা করিনি। এখানে লায়ন সাফারি যেমন 100 টাকা, টাইগার সাফারি 100 টাকা, বিয়ার সাফারি 100 টাকা। এমনভাবে যতগুলো অ্যানিম্যাল ওয়াইজ সাফারি তোমরা করবে অ্যামাউন্টও তেমনি 100 টাকা করে বাড়তে থাকবে। মোট 6টা অ্যানিম্যাল সাইট সাফারি করতে পার হেড প্রায় 600 টাকা কিন্তু পড়ে যাবে। আমরা চিড়িয়াখানায় দেখলাম বেশ কিছু পশু, সাদা বাঘ আর রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু এক খাঁচায় বন্দি। এই পান্ডাটা কিন্তু খুব সুন্দর, একা বসে খেলা করছে। পান্ডা কিন্তু আমাদের দেশের পশু নয়, পান্ডা থাকে মূলত চীন দেশে। আমাদের ভারতবর্ষের ভারতীয় ভাল্লুকেরই এটি একটি জাত। ভারতীয় ভাল্লুক একটু বড় হয় আর এগুলো চীন দেশের তাই একটু ছোট। তবে এই বিষয়ে একটা কথা আমার মনে পড়ে যায়, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, বন্যেরা বন্যে সুন্দর আর শিশুরা মাতৃ করে। কি তোমাদের কি মনে হয়? কমেন্টস করে কিন্তু জানিও। চিতাবাঘটা কিন্তু বেশ অ্যাক্টিভ, হুঙ্কার ছাড়ছিল একটু পরেই। চিতাবাঘ কিন্তু বেশ ভয়ানক একটা পশু। চিতাবাঘ যেমন গাছে উঠতে পারে, ঠিক তেমনই দেওয়াল বাওয়া বা লাফিয়ে গাড়িতে ওঠায় এক্সপার্ট। আজ থেকে প্রায় 6 বছর আগে এক ভয়ানক অভিজ্ঞতা আমাদের হয়েছিল ডুয়ার্সের জঙ্গল সাফারিতে। এটি চিতাবাঘ গাড়িতে উঠে যেভাবে থাবা মারছিল, গাড়ি তুবড়ে গেছিল প্রায়। তাই চিতাবাঘে কিন্তু বেশ ভয় লাগে আমার। এখানে একটা অদ্ভুত পাখির একটা আওয়াজ শুনলাম। অনেকে বলছিল এটা কি ডাইনোসর পাখি। পাখিদের জন্য এই স্থানটি বানানো হয়েছে। প্রচুর পাখি এখানে রয়েছে। সামনে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। নন্দনকানন থেকে বেরোনোর পর পড়ল আবার সবুজ জঙ্গলের মাঝে এক রাস্তা। এই সফর যতদূর চলবে একটু ক্লান্তি বোর তোমরা কিন্তু হবে না, কারণ এত সুন্দর পারিপার্শ্বিক দৃশ্য মুগ্ধ হতে হয়। রোজকার অফিস 12 ঘন্টার লড়াই আর পরাধীন জীবনে যেন একটু মুক্ত অক্সিজেন আর স্বাধীনতার উপলব্ধি করছি আমি। পথে পড়ল লোনা নদী। এই নদী সমুদ্র থেকে সৃষ্টি, তাই নদীর নাম লোনা নদী। উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার আগে যেখানে গাড়ি দাঁড়াবে তার থেকে প্রায় 500 মিটার দূরে কিন্তু অবস্থিত এই উদয়গিরি এবং খণ্ডগিরির গুহা। এই পথে কিন্তু কোনো গাড়ি ওঠে না, চড়াই উতরাই পথ পেরিয়ে যেতে হবে সম্পূর্ণ হেঁটে। শীতকালে কষ্ট হবে না, তবে গরমকালে কিন্তু একটু কষ্ট হবে। এখানে কিন্তু টিকিট কেটে নিতে হবে। টিকিট অফলাইনেই কাটতে হবে, অনলাইনের ব্যবস্থা কিন্তু এখানে নেই। আর টিকিট মূল্য
25 টাকা। এই 25 টাকাতেই কিন্তু উদয়গিরি এবং খণ্ডগিরি দুটোই তোমরা দেখতে পারবে। বেশ উঁচু উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হবে উপরে, তাই ওঠার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি। উদয়গিরি খণ্ডগিরি আসার জন্য বেশ সময় বলবো শীতকাল, কারণ গরমকালে একে গরম, তার মধ্যে এরকমভাবে চড়াই উতরাই বা পাহাড়ে বা সিঁড়ি বেয়ে এরকম ওঠা খুবই কষ্টকর। তাই বলবো শীতকাল কিন্তু উদয়গিরি এবং খণ্ডগিরি দেখার জন্য বেস্ট হবে। খণ্ডগিরি বা উদয়গিরি দুটোতে ওঠার পরে কিন্তু উপর থেকে ভুবনেশ্বর শহরটি দেখতে বেশ ভালো লাগবে। আর তার চেয়ে বেশি ভালো লাগবে অসাধারণ একটা অনুভূতি। উপরে একটি জৈন মন্দির আছে। সূর্যের প্রথম আলো কিন্তু উদয়গিরিতে পড়ে, এটা কিন্তু একটা বেশ বিশেষত্ব। উদয়গিরি খণ্ডগিরির গুহা আমাদের ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদ। এই গুহার মধ্যে রয়েছে হিন্দু ও জৈন ধর্মের অনেক শিল্প এবং কারুকার্য দেখা যায়। এটি একসময় ছিল পুজোর স্থল হিন্দু এবং জৈন ধর্মের মানুষদের জন্য। আজ আর তার কিছুই অবশিষ্ট নেই। উদয়গিরিতে মোট 18টি গুহা আছে। তার সাথে আছে মহাদেব, মাতা পার্বতী এবং ভগবান বিষ্ণুর বেশ কিছু মূর্তি। এখানে আরেকটা বিষয় বলে দিই, বাইরে যতই তীব্র গরম থাকুক না কেন, এই গুহার মধ্যে বসলে কিন্তু অদ্ভুত একটা ঠান্ডা তোমাদের লাগবে। ইতিহাসবিদদের কাছে উদয়গিরি এবং খণ্ডগিরির মাহাত্ম্য তাই অপরিসীম। অনেকের কাছে মনে হবে বেকার এলাম উদয়গিরি খণ্ডগিরি, কিন্তু যদি তোমরা এর ইতিহাস একবার জেনে যাও তাহলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। ইতিহাসকে একবার ছুঁয়ে দেখার জন্য তোমাদের ইচ্ছা করবে। প্রাকৃতিক ও কৃত্রিমভাবে তৈরি এই গুহাগুলির আরও একটা বিস্ময়কর জিনিস হলো প্রবল বর্ষণেও এই গুহাগুলোয় জল দাঁড়ায় না। সত্যি কি বিচিত্র তৎকালীন ব্যবস্থা। এত উন্নত চিন্তাভাবনা তৎকালীন সময় ছিল যা ভাবা যায় না। খণ্ডগিরি পাহাড়ের চূড়ায় রয়েছে একটি জৈন মন্দির। খুব সুন্দর একটি মন্দির এটি। এই মন্দিরে আছে জৈন তীর্থঙ্করের একটি মূর্তি। এই মন্দির দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের। চলো এবার যাওয়া যাক মন্দিরের ভেতর। ক্যামেরা জুম করে তোমাদের দেখায় মূর্তিটি। এই মূর্তিটিও কিন্তু খুব সুন্দর। পাহাড়ের এত উঁচুতে এই মন্দির সত্যি অসাধারণ এবং এখান থেকে নিচের সৌন্দর্য অসামান্য লাগছে। এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে বেশ কিছুক্ষণ। উদয়গিরি খণ্ডগিরি দেখার পর এবার আমাদের গন্তব্য লিঙ্গেশ্বর মন্দির। ব্রিজ নদী পেরিয়ে আবার আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। উড়িষ্যা মানেই কিন্তু দেখছি নদী। আজকে পুরীর সাইট সিনও কিন্তু প্রচুর নদীর দর্শন আমাদের হলো। আমার ট্রেন সফর থেকে শুরু করে অর্থাৎ উড়িষ্যায় কিন্তু প্রচুর নদী এখানে রয়েছে। অবশেষে আমরা পৌঁছালাম লিঙ্গেশ্বর মন্দির, মহাদেবের দর্শনে। এই মন্দিরের বাইরের অংশটি তোমাদের দেখালাম, কারণ এখানে ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। তোমরা সাইট সিনে আসলে অবশ্যই কিন্তু এই মন্দিরের দর্শন করবে। এখানে মহাদেবের দর্শন করে মন তৃপ্ত হবে। 11 দশকে এই মন্দিরের নির্মাণ করা হয়েছিল। এবার আমরা মহাদেবের দর্শন করে চললাম ধওলগিরির উদ্দেশ্যে, যেখানে আছে সম্রাট অশোকের শান্তিস্তূপ। শীতকালের বেলা, তাই সন্ধে হয়ে আসছে 4:30 বাজতেই। উপরে যাওয়ার জন্য তাই আমরা 200 টাকা দিলাম, তাহলে গাড়ি নিয়ে সম্পূর্ণ উপরে যাওয়া যাবে। অবশেষে আমরা পৌঁছালাম সম্রাট অশোকের শান্তিস্তূপে। এই শান্তিস্তূপ নির্মাণের পেছনে ছিল আরেক ইতিহাস। সম্রাট অশোক ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজা।
অখণ্ড ভারত নির্মাণ করেছিলেন তিনি। একে একে সকল রাজ্যের রাজারা তার বর্ষতা স্বীকার করেছিলেন। সেই সময় নিজের অধীনে এনে ফেলেছিলেন প্রায় সকল রাজ্য, শুধুমাত্র তার বিক্রম ও পরাক্রমে। তাকে চণ্ডাশোক বলা হতো সেই সময়। তার ভয়ে প্রায় গোটা ভারত কাঁপত। তখন কলিঙ্গ রাজ্য, যা বর্তমানে উড়িষ্যা রাজ্য, এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ তার বর্ষতা স্বীকার করতে অস্বীকার করে। তাই সেই সময় ঘটে সম্রাট অশোকের সাথে কলিঙ্গ রাজ্যের এক বিরাট যুদ্ধ। সেই যুদ্ধে মারা যায় প্রায় 1.5 লক্ষ মানুষ, এবং নদী তখন রক্তে লাল হয়ে গেছিল। সেই সময় এত মৃত্যু, মানুষের ব্যথা, কষ্ট, যন্ত্রণা দেখে তার হৃদয় অনুতাপে জ্বলে পড়ে যাচ্ছিল। সেই সময় তিনি একটু মুক্তি ও শান্তির আশা করছিলেন। সেই সময় তিনি বুদ্ধদেবের শরণাপন্ন হন এবং চন্দ্রাশোক থেকে ধর্মাশোক নামে ইতিহাসে পরিচিত হন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে তিনি সেই সময় ধর্ম প্রচার করতে থাকেন। সেই সময় তিনি এই স্তূপ নির্মাণ করেন ধবলগিরি পাহাড়ের উপর, যার নাম আজ শান্তি স্তূপ। এখানেই হয়েছিল সেই ভয়ানক এবং বেদনাদায়ক কলিঙ্গ যুদ্ধ, যেখানে হারিয়েছিল অনেক প্রাণ। শান্তি স্তূপের মধ্যে গৌতম বুদ্ধের অনেক বিগ্রহ দেখা যায়, আর উপর থেকে দেখা যায় কলিঙ্গ যুদ্ধের সেই প্রান্তর। এখানে বেশ কিছু গৌতম বুদ্ধের বিগ্রহ দেখা যায়, যেখানে তিনি শায়িত আছেন। সন্ধ্যা নামতেই যেন এই স্তূপের এক আলাদা রূপ এখানে দেখলাম, যা আগে কোনো ভিডিওতে আমি দেখিনি। সম্রাট অশোক ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজাদের মধ্যে একজন ছিলেন। তাই তার রাজত্বের সময়কার অশোক চক্র এবং অশোক স্তম্ভ ভারতবর্ষের পতাকা এবং মুদ্রায় দেখা যায়। সম্রাট অশোক দ্বারা নির্মিত এই অশোক স্তম্ভটি 4টি সিংহ পরপর পিছনে পিছনে বসে আছে, যা শক্তি, সাহস, আত্মবিশ্বাস এবং গর্বকে বোঝায়। বাইরে কলিঙ্গ যুদ্ধের প্রান্তর এবং শান্তি স্তূপের নিচে আছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরটিও খুব সুন্দর। এই মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা থাকলে তোমরা দিতে পারো, তবে পুজোর জন্য টাকার জোরাজোরিতে পড়বে না। বলবে 100 টাকার পুজো দেবো। বুঝতেই পারছো, আজকাল পুজো মানেও কিন্তু ব্যবসা। শ্বেত শুভ্র এই শিব মন্দিরের মূলদ্বারে রয়েছে 2টি সিংহ মূর্তি, আর মাঝে মূল গর্ভগৃহে রয়েছে স্বয়ং মহাদেব। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিদিন নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখাও যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই। তোমরা যারা পুরীর খাওয়া দাওয়া এবং হোটেল বিষয়ে জানতে চাও, তবে স্ক্রিনে দেওয়া এই ভিডিও কিন্তু ক্লিক করে দেখে নিতে পারো। দেখা হবে পরবর্তী ব্লগে।